কোনো এক গ্রামের শেষ প্রান্তে একটি জরাজীর্ণ কুঁড়েঘর দাঁড়িয়েছিল। এমন এক কুঁড়েঘর যা দেখে মনে হতো যেন সময় একে বহু বছর আগেই ছেড়ে চলে গেছে। দেয়াল থেকে মাটি খসে পড়েছিল, চালের জায়গায় জায়গায় ফুটো হয়ে গিয়েছিল এবং বর্ষার দিনে ভেতর জল টপকাত। সেই কুঁড়েঘরে এক বৃদ্ধা বাস করতেন, যার বয়স প্রায় ৭০ বছর হবে। কোমর নুয়ে গেছে, চোখে ঝাপসা দৃষ্টি, আর মুখে কেবল বলিরেখা নয়, বরং বিগত বছরগুলোর যন্ত্রণার ছাপ স্পষ্ট লেখা ছিল। গ্রামের মানুষ তাকে কস্তুরী দেবী নামে চিনত, কিন্তু এখন তাকে ডাকার মতো বোধহয় কেউই ছিল না, কারণ যার জন্য তিনি সারা জীবন বেঁচেছিলেন সেই ছেলেই ১০ বছর আগে এক রাতে হঠাৎ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল আর কোনোদিন ফিরে আসেনি। কস্তুরী দেবীর জীবন এখন অন্যদের দয়ার ওপর টিকে ছিল। কোনো প্রতিবেশী দুবেলা রুটি দিয়ে যেত, কেউ পুরনো কাপড়। মাঝে মাঝে গ্রামের মহিলারা সামান্য কিছু আনাজপাতি দিয়ে যেত, আর তা দিয়েই তার দিন চলত। সকালে তিনি কুঁড়েঘরের বাইরে বসতেন, হাতে পুরনো জপমালা, ঠোঁটে বিড়বিড় করা প্রার্থনা, আর চোখ বারবার সেই কাঁচা রাস্তার দিকে যেত, যেন আজও তার আশা ছিল যে হয়তো আজ তার ছেলে ফিরে আসবে। কিন্তু বন্ধুরা, তিনি কি জানতেন যে তার ছেলে ফিরবে ঠিকই, তবে সেদিন সে কোনো সাধারণ ছেলে নয়, বরং পুরো জেলার ডিএম হয়ে ফিরবে। ১০ বছর আগের কথা, যখন কস্তুরী দেবী এক শ্রমিকের স্ত্রী ছিলেন। তার স্বামী রামধন গ্রামে গ্রামে ঘুরে খেতে এবং ইটের ভাটায় কাজ করত আর অতি কষ্টে সংসার চালাত। কিন্তু যাই ছিল, হাসি খুশিতেই চলছিল। তারপর একদিন হঠাৎ অসুস্থতা রামধনকে আঁকড়ে ধরল। চিকিৎসার টাকা ছিল না, হাসপাতালও দূরে ছিল, আর কিছুদিনের মধ্যেই রামধন এই পৃথিবী ছেড়ে চলে গেল। সেদিনই কস্তুরী দেবী বিধবা হলেন, আর সেদিনই তিনি মনে মনে শপথ নিলেন যে যাই হয়ে যাক, তিনি তার ছেলে মোহনকে ভুল পথে যেতে দেবেন না। সেই সময় মোহনের বয়স ছিল মাত্র ৬ বছর। মাসুম, অবুঝ, আর বাবার চিতার আগুন যেন তার ভবিষ্যৎ পর্যন্ত পুড়িয়ে দিচ্ছিল। কস্তুরী দেবী অন্যের বাড়িতে কাজ করা শুরু করলেন। খেতে মজুরি করলেন, কখনো ইটের ভাটায় গেলেন, কখনো বাসন মাজলেন, কখনো ঘর মুছলেন, কিন্তু ছেলেকে না খাইয়ে ঘুমোতে দেননি। নিজের ভাগের রুটি অর্ধেক করে তাকে খাওয়াতেন। সময় কাটতে লাগল আর মোহন বড় হতে লাগল, কিন্তু দারিদ্র্যের পাশাপাশি তার ভেতরে অন্য একটা জিনিস জন্ম নিচ্ছিল, রাগ। নিজের অবস্থার ওপর রাগ, গ্রামের ওপর রাগ, আর নিজের মায়ের কড়াকড়ির ওপর রাগ। কস্তুরী দেবী কঠোর ছিলেন, কারণ তার ভয় ছিল পাছে গ্রামের বখাটে ছেলেদের সাথে মিশে মোহনও বকে না যায়। তিনি বকতেন, বোঝাতেন, আর মাঝে মাঝে মারধরও করতেন, কিন্তু প্রতিটি চড়ের পেছনে তার নিজের মন ডুকরে কাঁদত। তিনি জানতেন যে আজ কঠোর না হলে কাল তার ছেলে ধ্বংস হয়ে যাবে, কিন্তু মোহন সেই বয়সে এই কথা বুঝতে পারেনি। এক রাতে যখন মোহনের বয়স ১৬ বছর হল, সে তার বন্ধুদের সাথে গভীর রাতে বাড়ি ফিরল। গা থেকে মদের গন্ধ আসছিল আর চোখ লাল ছিল। কস্তুরী দেবী দেখা মাত্রই তার বুক কেঁপে উঠল এবং রাগের মাথায় তিনি প্রথমবার ছেলের ওপর হাত তুললেন আর বললেন যে তুই আমার ছেলে হওয়ার যোগ্য নস। ব্যাস বন্ধুরা, এই শব্দগুলোই সব বদলে দিল। মোহন সেই রাতে কিছু বলল না, চুপচাপ ভেতরে গেল, মায়ের ঘুম আসার অপেক্ষা করল, আর তারপর একটি ছোট পুটলিতে নিজের জামাকাপড় বেঁধে অন্ধকারের মধ্যে পেছন ফিরে না তাকিয়ে ঘর ছেড়ে চলে গেল। পরের দিন সকালে কস্তুরী দেবী যখন ছেলেকে দেখলেন না, তখন ভাবলেন হয়তো কোথাও মাঠে গেছে। কিন্তু যখন সন্ধ্যা হয়ে গেল আর মোহন ফিরল না, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি গ্রামে গ্রামে ঘুরলেন, আত্মীয়দের বাড়ি গেলেন, থানা পর্যন্ত গেলেন, কিন্তু মোহনের হদিশ কোথাও মিলল না। ধীরে ধীরে বছর কাটতে লাগল, আশা ভাঙতে লাগল, আর অবশেষে কস্তুরী দেবী মেনে নিলেন যে তার ছেলে হয়তো আর এই পৃথিবীতে নেই। এদিকে মোহন শহরে পৌঁছে গিয়েছিল, ক্ষুধার্ত, একা এবং ভীতু। কিন্তু ভাগ্য তার জন্য অন্য এক পথ খুলে রেখেছিল। প্রথমে এক ধাবায় কাজ, তারপর পড়াশোনার শুরু। দিনে কাজ আর রাতে পড়াশোনা, আর মনের ভেতরে এক জেদ যে সে কিছু করে দেখাবেই। সেখান থেকেই সেই মোহনের গল্প শুরু হয়, যে আগামী বছরগুলোতে অফিসার হবে, ডিএম হবে এবং পুরো জেলার সবচেয়ে কঠোর আধিকারিক হিসাবে পরিচিত হবে। কিন্তু বন্ধুরা, আসল গল্প তো তখন শুরু হয় যখন একদিন ফাইলের স্তূপের মাঝে বসে থাকা ডিএম মোহনের সামনে একটি রিপোর্ট আসে, যাতে লেখা ছিল যে গ্রামের শেষ প্রান্তে এক বৃদ্ধা কুঁড়ে ঘরে খিদে আর অসুখের সাথে লড়াই করছেন, আর সেই রিপোর্টে নাম লেখা ছিল কস্তুরী দেবী। সেই নাম পড়া মাত্র মোহনের হাত কাঁপতে লাগল, কলম পড়ে গেল, আর ১০ বছর আগের সেই রাত তার চোখের সামনে ভেসে উঠল। বন্ধুরা, সেই ফাইলে লেখা নাম যেমনই মোহনের চোখের সামনে এলো, তার ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল।
যে মাকে সে 10 বছর আগে রাগের মাথায় ছেড়ে চলে গিয়েছিল, সেই মা আজ সরকারি কাগজে এক অসহায় বৃদ্ধা মহিলা হয়ে দাঁড়িয়েছেন। ডিএম মোহন সিংয়ের চেয়ারে বসা সেই অফিসার হঠাৎ নিজের ভেতরের সেই 16 বছরের কিশোরটিতে বদলে গেল, যে এক রাতে চুপচাপ কুড়ে ঘর ছেড়ে চলে গিয়েছিল। ঘরে বসে থাকা সমস্ত অফিসাররা দেখছিলেন যে ডিএম সাহেব হঠাৎ স্তব্ধ হয়ে গেছেন। তার চোখ ফাইলের উপর স্থির, কিন্তু মন কোথাও অনেক দূরে চলে গেছে। মোহন ধীরে ধীরে ফাইল বন্ধ করল এবং ভারী গলায় জিজ্ঞেস করল যে এই মহিলা সম্পর্কে আর কি তথ্য আছে। তখন অধীনস্থ অফিসার জানালো যে স্যার, এই মহিলা গ্রামের শেষ প্রান্তে এক জরাজীর্ণ কুড়ে ঘরে থাকেন। অনেকবার পঞ্চায়েত থেকে সাহায্যের সুপারিশ হয়েছে, কিন্তু কাগজের জটিলতায় বিষয়টি আটকে গেছে। বয়স বেশি, চলাফেরায় অক্ষম, আর অনেক সময় অভুক্ত অবস্থায় ঘুমিয়ে পড়েন। এতটা শোনা মাত্রই মোহনের আঙুলগুলো মুঠো হয়ে গেল, আর মনে একটাই প্রশ্ন জাগতে লাগল যে আমার মা কি আজও সেই কুড়ে ঘরেই আছে যেখানে আমি জন্মেছিলাম। সেদিন মোহন কাউকে কিছু বলল না। অফিসের কাজ মিটিয়ে সন্ধ্যায় সরকারি বাংলোয় এলো, কিন্তু প্রথমবার সেই আলিশান বাড়ির দেয়ালগুলো যেন তাকে কামড়াতে আসছিল। এসির ঠান্ডা হাওয়ায়ও তার কপাল থেকে ঘাম ঝরছিল। রাতে খাবার সামনে রাখা ছিল, কিন্তু গ্রাস গলা দিয়ে নামছিল না। বারবার মায়ের মুখ চোখের সামনে আসছিল, সেই নুয়ে পড়া কোমর, সেই কঠোর মুখ যার পেছনে অফুরন্ত মমতা লুকিয়েছিল, সেই হাত যা তাকে কখনো মেরেছিল, আবার সেই হাতই তাকে অভুক্ত থাকতে দেয়নি। রাত প্রায় 2টোর সময় মোহন ঘুম থেকে চমকে জেগে উঠল। স্বপ্নে সে দেখল তার মা কুড়ে ঘরের বাইরে বসে তাকে ডাকছে, আর সে হাজার চেষ্টা সত্ত্বেও তার কাছে পৌঁছতে পারছে না। ঘাবড়ে গিয়ে সে জল খেল, আর সেই মুহূর্তেই এক সিদ্ধান্ত নিল যে সে মায়ের কাছে যাবে, কিন্তু ডিএম হয়ে নয়, বরং ছেলে হয়ে। পরের দিন অফিসে পৌঁছনো মাত্রই সে তার পিএকে ডাকল এবং বলল যে আজ সন্ধ্যায় আমি কোনো মিটিংয়ে থাকব না এবং আমার গ্রামে একটি ব্যক্তিগত সফরে যাব। পিএ কিছু বুঝতে পারল না, কিন্তু ডিএম সাহেবের মুখের কঠোরতা দেখে কোনো প্রশ্ন করল না। বন্ধুরা, সেদিন সন্ধ্যা নামতেই একটি সরকারি গাড়ি গ্রামের দিকে রওনা হল, কিন্তু তাতে কোনো হুটার ছিল না, আর কোনো লাল বাতিও ছিল না। ড্রাইভারকে পরিষ্কার নির্দেশ দেওয়া ছিল যে কাউকে বলা যাবে না গাড়িতে ডিএম বসে আছে। পথ জুড়ে মোহন জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। সেই একই মাঠ, সেই মাটির গন্ধ, সেই কাঁচা রাস্তা, আর প্রতিটি বাঁকে বিগত বছরগুলো তার চোখের সামনে ঘুরতে লাগল। গাড়ি যত গ্রামের কাছে পৌঁছচ্ছিল তার হৃৎস্পন্দন তত বাড়তে লাগল। 10 বছরে সে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছিল, অনেক অপরাধীকে শাস্তি দিয়েছিল, কিন্তু আজ সবচেয়ে বেশি ভয় নিজের মায়ের সামনে দাঁড়াতে লাগছিল। গ্রামের বাইরে গাড়ি দাঁড় করানো হল। মোহন সাধারণ জামাকাপড় পরেছিল, মুখে দাড়ি ছিল, আর মাথায় টুপি যাতে কেউ চিনতে না পারে। সে হেঁটেই গ্রামের গলিপথে চলতে লাগল। কিছু মানুষ তাকে দেখছিল, কিন্তু চিনতে পারছিল না। সেই একই গলি যেখানে সে কখনো খালি পায়ে দৌড়ত, সেই কুঁয়ো, সেই অশ্বত্থ গাছ, আর তারপর সেই কুঁড়ে ঘর, যাকে দেখে মোহনের পা আপনিই থেমে গেল। কুঁড়ে ঘর আগের চেয়েও বেশি জরাজীর্ণ হয়ে গিয়েছিল। দেয়াল হেলে পড়েছিল, দরজা আধ ভাঙা, আর বাইরে এক পুরনো দড়ির খাট পড়েছিল। মোহনের চোখ ভিজে এলো, গলা শুকিয়ে গেল, আর সে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। তখনই কুঁড়ে ঘরের ভেতর থেকে এক দুর্বল কণ্ঠস্বর এলো, কে ওখানে? আর সেই কণ্ঠস্বর মোহনের পা থেকে যেন সব শক্তি কেড়ে নিল। সে এগিয়ে গেল, ধীরে ধীরে কুঁড়ে ঘরের ভেতর উকি দিয়ে দেখল তার মা কস্তুরী দেবী এক কোণে বসে কোনোভাবে উনুনে কিছু ফোটানোর চেষ্টা করছেন। শরীর আগের চেয়ে অনেক বেশি রোগা হয়ে গেছে, চুল পুরোপুরি সাদা, আর চোখে সেই পুরনো ক্লান্তি। সেই মুহূর্তে মোহন আর ডিএম রইল না, অফিসার রইল না। সে ছিল কেবল এক ছেলে যে 10 বছর পর নিজের মাকে জীবিত দেখছে। কস্তুরী দেবী তাকে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, বেটা, কি চাই? মোহন কাঁপানো গলায় বলল, মা, জল পাওয়া যাবে? মা শব্দটি শোনা মাত্রই কস্তুরী দেবী একটু চমকে উঠলেন, কিন্তু বয়স আর দুর্বলতা তার স্মৃতিশক্তিকে ধোঁকা দিয়েছিল। তিনি কাঁপানো হাতে এক ঘটি জল এগিয়ে দিলেন। মোহন জল খেল না, শুধু সেই ঘটিটা ধরে তার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে সেখানেই মাটিতে বসে পড়ল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি এসে গেছি,
কিন্তু কস্তুরী দেবী তখনও বুঝতে পারলেন না যে সামনে বসে থাকা মানুষটি সেই ছেলে যে 10 বছর আগে তাকে ছেড়ে চলে গিয়েছিল। বন্ধুরা, মোহন মাটিতে বসে কাঁদতে লাগল, আর কস্তুরী দেবী তাকে অবাক হয়ে দেখতে থাকলেন। তিনি বুঝতে পারছিলেন না কেন এই আগন্তুক হঠাৎ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তিনি কাঁপানো গলায় জিজ্ঞেস করলেন, বেটা, তুই ঠিক আছিস তো? কোথাও শরীর খারাপ করেনি তো? আর তারপর তিনি যেমন তেমন করে উঠলেন আর পাশে পড়ে থাকা পুরনো এক ধুতি দিয়ে তার চোখের জল মুছিয়ে দিতে লাগলেন। সেই হাত, যেগুলোতে কখনো শক্তি ছিল, আজ কাঁপছিল, কিন্তু সেই স্পর্শে সেই পুরনো মমতা মিশেছিল। মোহন সেই হাত নিজের কপালে ঠেকাল, আর তার কান্নার বেগ আরও বেড়ে গেল। 10 বছরের সব যন্ত্রণা, সব ভুল, সব নিস্তব্ধতা একসাথে বেরিয়ে আসতে লাগল। সে বলতে চাইছিল যে, মা, আমি তোমার মোহন, কিন্তু শব্দ গলায় আটকে যাচ্ছিল। তার ভয় ছিল যে যদি সত্যিটা বলে দেয় তবে মা তাকে প্রত্যাখ্যান করবেন না তো, কারণ মাকে ছেড়ে গিয়ে সে অনেক বড় অপরাধ করেছিল। কস্তুরী দেবী তাকে খাটে বসালেন, নিজে নিচে চাটাইতে বসলেন আর জিজ্ঞেস করলেন, কোথা থেকে এসেছিস বেটা, আর এখানে কেন এসেছিস? মোহন নিজেকে সামলে নিয়ে বলল, মা, আমি শহর থেকে এসেছি, কাজ করি, আর কোনো একটা কাজে এই গ্রামে এসেছিলাম। কস্তুরী দেবী লম্বা শ্বাস নিলেন আর বললেন, কাজ তো সবাই করে বেটা, কিন্তু ভাগ্য সবার একরকম হয় না। আমার ছেলেও কাজ করার জন্যই ঘর ছেড়েছিল। এটুকু বলতেই তার চোখ ভিজে এলো। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, ভগবান জানে সে বেঁচে আছে কিনা। বেঁচে থাকলে হয়তো একবার তো ফিরে আসত। বন্ধুরা, এটা শোনা মাত্রই মোহনের বুকে যেন কেউ ছুরি চালিয়ে দিল। সে সেখানেই নুয়ে পড়ে মায়ের পা জড়িয়ে ধরল, কিন্তু এখনও সে নিজের নাম জানাল না। শুধু এইটুকুই বলল, মা, যদি সে ফিরে আসে তবে কি আপনি তাকে ক্ষমা করে দেবেন? কস্তুরী দেবী এক মুহূর্ত না ভেবেই বললেন, মায়ের মন কখনো সন্তানের জন্য বন্ধ হয় না, সে যতই বড় অপরাধ করুক না কেন। যদি আমার ছেলে ফিরে আসে তবে আমি তার সব ভুল ভুলে যাব, শুধু একবার তাকে দেখে নিই, এটুকুই চাওয়া। এই শোনা মাত্রই মোহনের চোখের জল আর থামছিল না। সে অনুভব করল যে সে যে মাকে ছেড়ে দিয়েছিল সেই মা আজও একইভাবে তার পথ চেয়ে বসে আছে। বন্ধুরা, ঠিক সেই সময় কুঁড়েঘরের বাইরে কিছু গ্রামবাসী জড়ো হয়ে গিয়েছিল। কেউ শহরের গাড়ি দেখেছিল, কেউ আগন্তুককে কুঁড়েঘরে ঢুকতে দেখেছিল। ধীরে ধীরে ভিড় জমতে লাগল। কস্তুরী দেবী বাইরে উঁকি দিলেন আর বললেন, হয়তো কেউ কোনো কাজে এসেছে, তুই এখানেই বস বেটা, আমি দেখছি। কিন্তু মোহন আর দেরি করতে চাইল না। সে নিজেকে সামলালো এবং কাঁপানো গলায় বলল, মা, আমি তোমার মোহন, 10 বছর আগে যে রাতে চলে গিয়েছিল সেই মোহনই আজ ফিরে এসেছে। এইটুকু শোনা মাত্রই কস্তুরী দেবী যেন পাথর হয়ে গেলেন। তার চোখ বড় হয়ে গেল, হাত থেকে ঘটি পড়ে গেল, আর তিনি মোহনের মুখটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন, যেন স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া কোনো পুরনো মুখ খুঁজছেন। কয়েক মুহূর্ত পর তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন আর মোহনকে বুকে জড়িয়ে ধরলেন। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, তুই বেঁচে আছিস বেটা, তুই সত্যি বেঁচে আছিস। আমি তো তোকে মরা বলে ধরে নিয়েছিলাম। 10 বছর আমি প্রতিটা দিন তোর অপেক্ষা করেছি, প্রতি রাতে ভগবানের কাছে তোকে ফিরিয়ে দেওয়ার ভিক্ষা চেয়েছি। বলতে বলতে তার গলা ভেঙে গেল, আর তিনি মোহনের কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলেন। মোহনও মাকে শক্ত করে ধরেছিল আর বারবার বলছিল, মা, আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। গ্রামবাসীরা এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়ল। কারো চোখে জল, তো কেউ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে। সবাই বুঝতে পেরেছিল যে এ সেই ছেলে যার নাম বছরের পর বছর এই কুঁড়েঘরের সাথে জড়িয়েছিল। কিছুক্ষণ পর যখন কস্তুরী দেবী শান্ত হলেন, তখন তিনি মোহনকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন আর বললেন, বেটা, তুই তো অনেক বদলে গেছিস। তোর জামা কাপড়, তোর কথা বলা, সব কিছু আলাদা। তুই কি কাজ করিস? তখন মোহন প্রথমবার নিজের পরিচয় দিল, মা, আমি জেলার ডিএম, মানুষের কাজ দেখি আর বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করি। এটা শোনা মাত্রই গ্রামে গুঞ্জন শুরু হয়ে গেল। কারও বিশ্বাস হচ্ছিল না যে এই কুঁড়েঘরের ছেলে এত বড় অফিসার হয়ে গেছে। কস্তুরী দেবী নিজেও এই সত্য পুরোপুরি গ্রহণ করতে পারছিলেন না। তিনি বারবার মোহনের মুখ ছুঁয়ে দেখছিলেন, মাথায় হাত বোলাচ্ছিলেন আর বলছিলেন, বেটা, তুই সত্যি আমার মোহন তো? আমি স্বপ্ন দেখছি না তো?
মোহন প্রতিবার মায়ের হাত ধরে বলছিল, না মা, এটা স্বপ্ন নয়, আমিই তোমার সেই ছেলে যে ভুল করে চলে গিয়েছিল আর আজ ক্ষমা চাইতে ফিরে এসেছে। বন্ধুরা, একদিন হঠাৎ মোহনের বদলির আদেশ এলো। বড় জেলায় নতুন দায়িত্ব। পুরো গ্রামে বিষাদ নেমে এলো। কস্তুরী দেবী ছেলেকে ডাকলেন, তার কপালে হাত রাখলেন আর বললেন, বেটা, অফিসারের কাজ হলো চলা, কিন্তু মানুষের কাজ যেন থমকে না যায়। তুই যেখানেই যাস এটা ভুলিস না যে তোর শক্তি তোর চেয়ার নয়, বরং সেই মা যে তোকে ক্ষমা করে দিয়েছে। মোহনের চোখ ভিজে এলো। সে মায়ের চরণ স্পর্শ করল আর কথা দিল যে সে এই গ্রামকে কখনো ভুলবে না। বন্ধুরা, আজও যখন কেউ সেই গ্রামের পাশ দিয়ে যায়, তখন এক পাকা বাড়ি দেখা যায়, যার দরজায় এক বৃদ্ধা মা বসে থাকেন। চোখ দুর্বল, কিন্তু মুখ শান্ত। আর যখন কেউ জিজ্ঞেস করে, আপনি এত খুশি কেন, তখন তিনি শুধু এইটুকু বলেন যে আমার ছেলে অফিসার, কিন্তু তার চেয়েও বড় মানুষ। আর হয়তো বন্ধুরা, এটাই এই গল্পের সবচেয়ে বড় সত্য, যে আসল ডিএম সে নয় যে জেলা চালায়। আসল ডিএম সেই যে নিজের মায়ের মনে বিচার করতে পারে। বন্ধুরা, আজ এই গল্পের শেষ মোড়ে এসে আমরা যদি পেছনে ফিরে জীবনের এই যাত্রাকে দেখি, তবে এটি শুধু এক ছেলের ডিএম হওয়ার গল্প নয়, এটি সেই মায়ের ত্যাগ, ধৈর্য আর মমতার গল্প, যিনি কোনো অভিযোগ ছাড়াই নিজের ভাগের সব সুখ সন্তানের ভবিষ্যতের নামে বিলিয়ে দিয়েছেন। কস্তুরী দেবীর জরাজীর্ণ কুঁড়েঘর আমাদের মনে করিয়ে দেয় যে দারিদ্র্য শুধু টাকার অভাব নয়, বরং সেই পরিস্থিতি যেখানে মানুষ নিজের স্বপ্নগুলোকেও চুপচাপ সহ্য করতে শিখে যায়। আর অন্যদিকে মোহনের ডিএম হওয়া এটি শেখায় যে যদি ইচ্ছা শক্তি মজবুত থাকে, তবে পরিস্থিতি যাই হোক না কেন, মানুষ নিজের ভাগ্য নিজে লিখতে পারে। কিন্তু বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় বার্তা পদমর্যাদা, শক্তি বা চেয়ার নয়। আসল বার্তা হল অনুশোচনা, ক্ষমা আর মনুষ্যত্ব। কারণ মোহন যদি ডিএম হয়েও নিজের মায়ের কাছে ফিরে না আসত, যদি সে সেই কুঁড়েঘরে গিয়ে মায়ের পায়ে মাথা না নোয়াত, তবে তার সমস্ত সাফল্য অসম্পূর্ণ থেকে যেত। এই গল্প আমাদের এটিও শেখায় যে বাবা মায়ের মন কোনো সরকারি ফাইলের মতো নয়, যেখানে দেরির কারণ দেখিয়ে ফাইল বন্ধ করে দেওয়া যায়। মায়ের মন তো এমন দরজা, যা কত দেরিই হোক না কেন সন্তানের জন্য সব সময় খোলা থাকে। কস্তুরী দেবী নিজের ছেলেকে কখনো এটি জিজ্ঞেস করেননি যে তুই কেন গিয়েছিলি বা তুই 10 বছর কেন ফিরে আসিসনি। তিনি শুধু তাকে জড়িয়ে ধরেছিলেন, কারণ এক মায়ের কাছে সন্তানের ফিরে আসাই সবচেয়ে বড় জয়। আর মোহনও এটি বুঝে নিয়েছিল যে চেয়ারে পৌঁছানোর জন্য সে সম্পর্কগুলোকে ছেড়েছিল, সেই চেয়ারই সঠিক অর্থে তখনই সম্মান পেল যখন সে তার সম্পর্কগুলোকে আবার আপন করে নিল। বন্ধুরা, এই গল্প সেই সমস্ত ছেলেদের জন্য এক আয়না, যারা নিজেদের স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে বাবা মাকে পেছনে ফেলে দেয়, আর সেই সমস্ত মায়েদের জন্য এক আশা, যারা আজও দরজার দিকে তাকিয়ে থাকেন যে হয়তো আজ তাদের ছেলে ফিরে আসবে। মনে রাখবেন, কামিয়াবির সবচেয়ে উচ্চতম তলাটিও তখন ছোট মনে হতে থাকে যখন মায়ের চোখে জল থাকে। আর জীবনের সবচেয়ে বড় জয় তখনই হয় যখন মায়ের মুখে প্রশান্তির হাসি থাকে। যদি এই গল্প আপনার মনকে ছুঁয়ে থাকে, তবে এটি শুধু শুনবেন না, নিজের জীবনে প্রয়োগ করুন। কারণ হয়তো কোথাও কোনো কস্তুরী দেবী আজও কোনো মোহনের অপেক্ষা করছেন। আর হয়তো আজই সেই দিন যখন আপনি আপনার মায়ের কাছে ফিরে গিয়ে তার চোখের ক্লান্তিটুকু একটু শান্ত করতে পারেন।